Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হলো শুক্রবার, দেখতে দেখতে সপ্তাহের প্রায় শেষ দিনে মানে উইকেন্ড স্টার্ট হতে চলেছে। তো এখন বাজে হচ্ছে 7:05। যথারীতি আমি রান্নাঘরে চলে এসেছি। শিকি ঘুম থেকে উঠে পড়েছে, শিকির মাইলো বানাচ্ছি। আজকে শিকি হচ্ছে টিফিনে নিয়ে যাবে ওয়াটারমেলন, তো ওই জন্য একটু দেরি করে উঠেছি, খুব একটা তাড়াহুড়ো নেই। তিনি বাইরে বসে জল খাচ্ছে। আর অর্ঘর আজকে ছুটি আছে, সেরকম মানে ছুটির দিন নয় আজকে যদিও, বাট নেক্সট উইকে অ্যাকচুয়ালি 9th আর 11 উগাদি আর রমজানের কারণে ওর ফিক্সড হলিডে। ওই দুটো দিন ও যেহেতু কাজ করছে, সেই জন্য অল্টারনেটিভ দুটো দিন মানে কোম্পানি থেকে এখন যেটা ও রুল করেছে যে কোনো দিন ইচ্ছা করলেই নেওয়া যাবে না, ঠিক করাই আছে কোন দুটো দিন নিতে পারবে। তো সেভাবে ঠিক করাই ছিল আজকের দিনটাই ও ছুটি পাবে, তো সেই জন্য আজকের দিনটা ওর ছুটি রয়েছে। কিন্তু সেরকম আপাতত কোনো প্ল্যান নেই। তো যাই হোক, দেখা যাক। ওর যেহেতু শরীরটা ভালো নেই, কতটা কি বাইরে যেতে পারি, কি করি। যাই হোক, চলো আপাতত দিনটাকে শুরু করি। এই হচ্ছে আজকে শিকুলার টিফিন, ওয়াটারমেলন, আর তার সাথে দিয়েছি একটু সামান্য চানাচুর। আর এই যে একজন ঘুম চোখে বসে বসে মাইলো আর ওরিও বিস্কিট খাচ্ছে। কটা বাজে? 7:15। তাড়াতাড়ি খাও। আজকে স্কুল আছে তো, কেন আবার কি, আজকে স্কুল আছে। আর 5টা দিন, তারপরে ছুটি পড়ে যাবে, বুঝেছিস? খেনে 7:15 হয়ে গেছে, তাড়াতাড়ি টাটা। স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবে নোটবুকটা ইউনিকর্নওয়ালা, ব্লু কালারের, ঠিক আছে? চলো টাটা। টিফিনটা খেয়ে নেবে পুরো, লাগিয়ে তো বাইরে থেকে লাগাই তো। শিকিতে জাস্ট বেরোলো, 7:35 মতো এখন বাজে। আর এখন বসবো হচ্ছে ওরিওকে চোখে ওষুধ দিতে। ওরিও 7:30টার সময় একবার ওষুধ দেওয়া হয়েছে, এখন আরেকবার দিতে হবে। প্রথম সকালবেলার টাইমটা 9:30 অবধি 1 ঘন্টা বাদে বাদে দেওয়া হয়, তারপর থেকে 2 ঘন্টা বাদে বাদে। তো অন্যান্য দিন আমি আর হনি একসাথে বসেই দিই, আজকেও তাই করতাম, কিন্তু লেট হয়ে গেছিলো বলে হনি চলে গেল। এখন দিতে দেবে কিনা ব্যাপারটা এটাই। হনি পরিষ্কার করে রেখে গেছে, স্যালাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করতে হয়। ভীষণ ডিফিকাল্ট, মানে কিভাবে যে কি চলছে, মানে কিভাবে যে কি করছি। লাস্ট 2 দিন এই জন্য ব্লগ করা হয়নি, মানে এতটা ব্যস্ত। আগামী দিনেও কতটা কি করতে পারবো আমি জানি না। এখনো পর্যন্ত কোনো চোখের উন্নতি তো বুঝতে পারছি না, সেরকমই লাল হয়ে আছে, জল পড়ছে। তার থেকে এগুলোর থেকেও সবচেয়ে বড় ব্যাপার যেটা না, ওরিও কোঅপারেট করছে না একটুকু। ওরিওকে নিয়ে রীতিমতো আমাদের যুদ্ধ চলছে বলতে পারো। মানে ওই ওষুধটা তো ফ্রিজে রাখতে হয়, সিরামটা যখনই দিতে যাচ্ছি এত মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কামড়াতে যাচ্ছে, মুশকিল। যদি ও না দিতে চায়, ওটাই একমাত্র ওষুধ। আজকে তো শুক্রবার, কালকে আবার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে ওকে নিয়ে যেতে হবে সন্ধেবেলায়, নিয়ে গিয়ে ওর ব্লাড দিয়ে আবার ওই সিরামটা বানিয়ে দেওয়ার। এখন দেখা যাক, আমাদের যুদ্ধ চলছে ওকে নিয়ে, চেষ্টা চলছে আসলে ওকে ঠিক করার। বুঝতে পারছি ওর আসলে তো দোষ নেই, ও যে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কামড়াতে চাইছে, এটা ওর দোষ নেই। কারণ ওর কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আমাদের চোখে সামান্য কিছু পাতা পড়লেই কীরকম যন্ত্রণা হয়, আর সেখানে ফুটো হয়ে গেছে মানে ভাবতে পারছো। তাও সোনা বাবা বাছা করে কতভাবে। আর ও না আসলে বুঝে যাচ্ছে, জানো তো, যখনই এই প্যাকেটটার মধ্যে ওর ওষুধগুলো থাকে আর ওটা ফ্রিজে, যখনই ওর কাছে এই প্যাকেটটা নিয়ে এসে আসি, তখনই ও বুঝে যায় মানে আমাকে ওষুধ দেবে। আপাতত চুপচাপ রয়েছে। হনি পরিষ্কার করে দিয়ে গেছে যেরকম বললাম। এখন আমি দেখি যদি পারি একবার এখন ওষুধটা দিয়ে দেবো, নয়তো আবার 8:30টায়।
ওষুধ দেওয়া তো কমপ্লিট, আমার একার দ্বারা হলো না। প্রথমে দেখলেই আই থিঙ্ক ঝটপট করছিল, মানে দিতে দিচ্ছিল না। এক ফোঁটা দিতে পেরেছিলাম, তারপর আর দিতে দিল না। তো যাই হোক, তারপর অর্ঘ্যকে ডাকলাম বাধ্য হয়ে। অর্ঘ্য এসে ধরলো। অর্ঘ্য আসলে খুব একটা ডিস্টার্ব করে না, ও চুপ করে অর্ঘ্যর ওপর মাথা দিয়ে বসে যায়। তো অর্ঘ্য আসাতে তারপরে দুজনে মিলে দিয়ে দিলাম। যাই হোক, 8টা বাজতে 5। এখন আজকে সেরকম হাতে কিছু কাজ নেই, তো দেখি 2 ঘন্টা গিয়ে একটু রেস্ট নিয়ে নেব। স্কুবির প্রচণ্ড পরিমাণে লোম ঝরছে, প্রচণ্ড পরিমাণে, একদম থোকা থোকা লোম ঝরা যাকে বলে। তো দেখি উঠে যদি সম্ভব হয় স্কুবির আজকে 0 ট্রিমিংটা ঘরেই করিয়ে দেবো। কারণ এত লোম ঝরছে, এত লোম ঝরছে। সোফা টোফা তো সাদা হয়েছে পুরো, মানে এরকম জাস্ট গায়ে ওর হাত দিচ্ছে আর থোকা থোকা লোম। এই দেখো, দেখো এরকম করে করবো। দেখতে পাচ্ছ হাতে লোম কত বড় বড়। কি এটা তোমার? হ্যাঁ তোমার। তোমার এখন খোলা যাবে না, ওরিও দাদার শরীর ভালো না। তোমার আজকে লোম ছাটানো হবে, চুল কাটা হবে, চুল কাটা। বুঝেছো? বুঝেছো? চুল কাটা হবে। ওরিও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওষুধ দেওয়া হয়ে গেছে। না এখন খেলতে হবে না। স্কুবি না, ওর চোখে না। স্কুবি না, না 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 না, একদম না স্কুবি। ওরিও যাও, যাও যাও যাও, ভেতরে যাও, যাও বাবা, যাও যাও যাও। দুষ্টু নয়, শো, আরাম লাগবে, কিচ্ছু করছি না। ধীরে ধীরে। হ্যাঁ আরাম লাগছে, আরাম লাগছে। স্কুবি চুপ করে শুয়ে আছে। আমার স্কুবি আর আমার শিকি এক জায়গায় বেশিক্ষণ 5 মিনিট শান্ত হয়ে বসে থাকার বাচ্চা নয়। এই যে নিজের লোম খেতে হবে না, তুমি শো তো। হ্যাঁ সব মুখে নিচ্ছ। স্কুবির হেয়ার কাট করা কমপ্লিট, অলমোস্ট 40 মিনিটের ওপর লাগলো। এই যে তার লুক, ন্যাড়ামুন্ডি হয়ে গেছে একদম। পুরোটাই 0 ট্রিমিং করিয়েছি, কারণ খুব চুলকাচ্ছিল, ভাবলাম টিক্স হয়েছে কিনা। আর এই যে তার সিংহের লেজ, ঝাড়বাতি হয়ে গেছে এখানটা। মাথাটা করাইনি 0 কাট, কারণ মাথার জায়গাটা নর্মালি ওদের 0 কাট করাতে অ্যাকচুয়ালি না করে, তো ওটা 12 mm রেখে কাট করে দিয়েছি। যাই হোক, আমার অবস্থা এখন ভীষণ খারাপ। একে তো গরমে পাখা বন্ধ করে, এসি বন্ধ করে এতক্ষণ ধরে লোম কাটা হয়েছে। প্রথমবার স্কুবির কাটলাম, এত দুরন্ত বানামি করেছে, বাপরে বাপ। আলু যেমন চুপ করে বসে থাকে, প্রথম দিকটা একটু চুপ করে বসেছিল, তারপরে আর বসবেই না, সারা ঘর নিচে বেড়াচ্ছে, লোম খেয়ে নিচ্ছে, যা তা মাউথ ক্যাপ পরিয়ে করতে হয়েছে। যাই হোক, ওকে করতে গিয়ে মোটামুটি আমি ওর লোমে দাঁড়া স্কুবি, আমি ওর লোমে স্নান করে গেছি। অর্ঘ্যরা অলরেডি চলে এসেছে, অর্ঘ্য শিকিকে নিয়ে। তো অর্ঘ্য গেছে এখন ঘন্টুকে স্নান করাতে। তো অর্ঘ্য বেরো, তারপরে যাব আমি স্নান করতে। আমি পুরো মানে সারা গায়ের লোম, কি অবস্থা। আগে ভ্যাকিউম দিয়ে দেখি কতটা আমি নিজেকে পরিষ্কার করতে পারি, তারপরে স্নান করতে যাব। আর বাকি ইনাকে দেখো, কয়েকদিন লুকটা দেখতে খারাপ লাগবে, কারণ গোল্ডেন রিট্রিভারের তো লোমটাই সৌন্দর্য, কিন্তু কিছু করার নেই। শেডিং এত পরিমাণে হচ্ছিল, এত ঘন নোংরা হচ্ছিল, ভাবলাম একবার নেড়েমুন্ডি করে দিই। বুঝেছিস? তোরও আরাম লাগবে এই গরমে। লেজ নাড়াচ্ছে দেখো, ঠিক মতন লাগছে তোরও। না, মাথাটা নেড়েমুন্ডি করবো নেক্সট মান্থে, বুঝেছিস খুবই? চল এবার চান করবি, তুইও চান করবি, আমিও চান করবো। চল চল চল। তো আমরা অনেক দিন বাদে আবার আই থিঙ্ক না অর্ঘ্য, আমি আর অর্ঘ্য একটু, তুমি নর্মাল থাকো। ভাবো কি সামনে দর্শক রয়েছে, তুমি তাদেরকে কথা বলছো। তো আমরা একসাথে অনেকদিন বাদে আবার এসেছি, সেটার কারণ হচ্ছে লাস্ট 31 মার্চ যে আমার ছেলে আর মেয়ের একসাথে বার্থডে পার্টিটা হয়েছে, সেটাতে আমরা কিছু ইউটিউবার্স, আমি আরও 4 জন, মানে টোটাল 5 জন বলতে পারি, আমরা একত্রিত হয়েছিলাম। এবং আমাদের যে আমরা পোস্টগুলো, মানে ভিডিওটা সেদিনকে রিলিজ হয়েছিল, সেটাতে আমরা থাম্বনেলটাতে দিয়েছিলাম কি ব্যাঙ্গালোরের বাঙালি ইউটিউবাররা একত্রিত হয়েছে। এবং সেটা নিয়ে আমার ব্লগে যদিও সেভাবে কোনো কমেন্টস আসেনি, বাট অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছে। আর আমার বার্থডে পার্টিতেই এসেছিল, তোমরাও হয়তো চেনো, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের রানাদা প্রিয়াঙ্কা দিদের ব্লগে আই থিঙ্ক একজন কমেন্ট করেছে, আমার ঠিক নামটা ওনার মনে নেই, আমি গতকাল ভিডিওটা দেখেছি। তো সেই জন্য ভাবলাম
সেই জন্য ভাবলাম কি তোমাদেরকে জিনিসটা নিয়ে বলি কি ওখানে মানে উনি জিজ্ঞাসা করেছেন কি সৌমালিদিকে আমরা বলিনি কেন। সৌমালিদি বলতে আগে বলে রাখি, সৌমালিদি হচ্ছে একজন ব্যাঙ্গালোরেরই আরেকজন বাঙালি ইউটিউবার। ওনার বাংলা চ্যানেলও আছে, ইভেন হিন্দি চ্যানেলও আছে। হিন্দিতেও উনি ব্লগ করেন, বাংলাও ব্লগ করেন, ইংলিশে আই থিঙ্ক নেই না, দুটো আছে। তো প্রথমত আগে আমি অর্ঘ্যকে বলি, ইউটিউবের মিট প্ল্যানটা অর্ঘ্যর ছিল। তো এটা আগে তুমি বলো, তুমি কেন সৌমালিদিকে ডাকুনি? আমি অলরেডি প্রিয়াঙ্কাদি রান্নাদার ব্লগে কমেন্টে লিখেছি যতটা সম্ভব হয়েছে, কিন্তু কমেন্টে তো পুরো ব্যাপারটা বোঝানো সম্ভব হয় না। তো সেই জন্য আমি ভাবলাম কি বেস্ট আমার যেহেতু আমার পার্টিটা ছিল, আমাদের দুজনের এটা নিয়ে বলা উচিত। তো বলো তোমার কি বক্তব্য। সোমালিকে এই জন্য ডাকা হয়নি কেন কি আমরা ইউটিউব মিট এম করে ওটাকে মানে দেখিনি না। ইউটিউব মিট বলতে মানে হ্যাঁ অর্ঘ্য অতটা হয়তো ভালোভাবে জিনিসটাকে বুঝাতে পারলো না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অর্ঘ্য হয়তো জিনিসটা কতটা বুঝিয়ে বলতে পারলো না। মানে আমি জিনিসটাকে বলি, যখন বার্থডে ইনভিটেশন আমরা শুরু করি, তো বার্থডে ইনভিটেশনের গেস্ট লিস্টের মধ্যে কিন্তু আমাদের প্রথমেই রানাদা, প্রিয়াঙ্কাদি আর হচ্ছে সেন্সেশন মানে পম্পিদি, অরিন্দম দা ছিল। তো এবার রানাদা, প্রিয়াঙ্কাদির সাথে আলাপটা আমাদের প্রায় 1 বছর হতে চললো। লাস্ট মান্থ জুলাইতে যখন ছেলের অন্নপ্রাশন হয়, তখন রানাদা, প্রিয়াঙ্কাদির ব্লগ আমরা আগে থেকেই দেখতাম, তো আমরা ওদের সাবস্ক্রাইবার ছিলাম। বরফির অন্নপ্রাশন হয়, মানে প্রিয়াঙ্কাদি আর রানাদার ছেলের অন্নপ্রাশন হয়, তখন অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কাদির কাকু এসেছিল। বরফির অন্নপ্রাশন প্লাস মানে ঘরোয়া অন্নপ্রাশন প্লাস রিসেপশন পুরোটাই রান্না, যেহেতু ওদের সমস্ত বাঙালি গেস্ট, পুরোটাই কাকু করেছিল। এবং যখন আই থিঙ্ক রানাদাই বলে না ব্লগে, রানাদাই ব্লগে বলেছিল কি ব্যাঙ্গালোরে যারা আছো তাদের মধ্যে কেউ যদি কাকুকে দিয়ে মাঝে মাঝে আমার স্ট্যান্ডটা কম্পমান মনে হতে পারে, কারণ নিচে খুবই লেস দিয়ে নাড়াচ্ছে। যাই হোক, তো অনুষ্ঠানে কেউ যদি কাকুকে দিয়ে রান্না করাতে চাও বাঙালি রান্না, তো কন্ট্যাক্ট করতে পারো। তো প্রথম কথা বলতে আমি ভেবেছিলাম কি রিপ্লাই দেবে কি দেবে না, সেখানে অর্ঘ্যই ফার্স্ট মেসেজ করে ওদের ব্লগের কমেন্টে, এবং নেক্সট ডেই রানাদা রেসপন্ড করে কমেন্টে, নাকি না ফোন না কমেন্টেই রেসপন্ড করেছিল। তারপরে কথা হয় আরো, তারপরে ফোনে কথা হয়, প্রিয়াঙ্কাদির সাথে আমার কথা হয়, এবং সেই সব ক্ষেত্রে মোট কথা এইটা দিয়ে আমাদের কিন্তু চেনাশোনাটা শুরু হয়, এবং ধীরে ধীরে সেই চেনাশোনাটা এই কয়েক মাসে ফ্রেন্ডশিপে পরিণত হয়ে গেছে। এবং তোমরা যারা আমি তো ব্লগিং অনেক পরে স্টার্ট করেছি। আমি অ্যাকচুয়ালি আগে ব্লগ আমি এর আগেও বলেছি, অর্ঘ্য আমাকে অনেকবার বলেছিল, বাট আমি সেভাবে করিনি। প্রিয়াঙ্কাদিও ইনফ্যাক্ট আমাকে অনেকবার বলেছে ব্লগ করার কথা, আমি ভিডিও নিয়ে রেখেছিলাম বাট পোস্ট করা হতো না। তো লাস্ট পর্যন্ত সাহস করে আমি সেপ্টেম্বর মাসে স্টার্ট করেছিলাম। তো যাই হোক, যখন স্টার্ট করলাম তার আগেও অনেকবার, এবং পরেও তোমরা হয়তো দেখেছো রানাদা, প্রিয়াঙ্কাদিরা আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠানেই এসেছে। তো প্রিয়াঙ্কাদি আর রানাদার সাথে কিন্তু আমাদের পরিচয়টা প্রায় 1 বছরের হতে চললো, যেটা শুরু হয়েছিল ইউটিউব দিয়েই। তো তারপরে আমি যখন নিজে ইউটিউব স্টার্ট করি, তো অর্ঘ্য ইনভাইট করার সময় ইনভিটেশন লিস্ট যখন আমরা প্রিপেয়ার করছি, অর্ঘ্য এটা আমাকে বলেছিল কি তুমি ইউটিউবার্স মিট করতে পারো, বার্থডে পার্টি প্লাস ইউটিউবার মিট করতে পারো। তো সত্যি কথা বলতে আমি অর্ঘ্যকে প্রথমেই বলেছিলাম যে আমি ইউটিউবার্স মিটে যেতে চাই না, কারণ আমি ভীষণ মানে সত্যি কথা বলতে আমি তো ওইভাবে ইউটিউব একদম কি বলবো, মানে এটা তো আমাদের পেশা নয়, তাই না? এটা আমাদের ইউটিউবটা আমাদের পেশা নয়, আমরা শখে মেমোরি, রাইট? আমি জাস্ট স্মৃতিগুলোকে ইউটিউবে রেখে দিতে চাই। ইউটিউব এমন একটা আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা আমাদের সারা জীবনের ছোট ছোট স্মৃতিগুলোকে রাখতে পারবো। তো সেই জন্যই মেইনলি আমার দিকটা আমি বলছি, সেই জন্যই মেইনলি আমার ইউটিউব করা। তো যখন এই নেমন্তন্নর ব্যাপারটা হয়, অর্ঘ্য ইউটিউব মিটের কথাটা বলে, আমি প্রথম কথা সত্যি বলতে রাজি ছিলাম না বলতে আমি তাদের ক্ষেত্রে বলছি যাদের সাথে আমাদের মানে সামনাসামনি পরিচয় নেই। আর তাও অর্ঘ্য আমাকে কিন্তু অনেক বলেছিল, যাদের কথা তোমরা হয়তো লিখেছো, অনেক ইউটিউবার আছে বাঙালি ইউটিউবার ব্যাঙ্গালোরে, 1-2 জন তো নয়। তো ব্যাপারটা হচ্ছে আমি অর্ঘ্যকে বলেছিলাম যে লাইক
ধরো কারোর সাথে সামনাসামনি কোনোদিনও দেখাই হয়নি, কারোর সাথে আলাপই নেই, তাকে আমি হঠাৎ করে গিয়ে কি বলবো? আমি তো ইউটিউব মিট করছি না, এটা আমি তো মেইন অনুষ্ঠানটা আমাদের ছেলে মেয়ের জন্মদিন, তো আমি তাদেরকে গিয়ে কি বলতাম? লাইক আমার ছেলে মেয়ের জন্মদিন মানে বলার জন্য তো একটা আলাপ দরকার না, তো ব্যাপারটা এরকমই ছিল। আর তাছাড়া অনেকটা বেশি আমি হেজিটেট ছিলাম যে যাকে বলবো সে কিভাবে ব্যাপারটা নেবে তাদেরকে। এই জন্য তোমরা যদি লক্ষ্য করে দেখো আমাদের মানে মেইনলি আমরা কিন্তু সেরকম মানে যাদেরকে আমরা বলেছিলাম তাদের সাথে আমাদের আগে থেকে আলাপ ছিল, এবং আলাপটা হয়েছিল হচ্ছে তোমার হ্যাঁ চাঁদ নয় ছাদের হাট, ছাদের হাটে। রানাদা প্রিয়াঙ্কাদিরা যে ওদের বাড়ির ছাদে যে অনুষ্ঠানটা করে থাকে প্রত্যেক বছর শীতের সময়, ছাদের হাট, তো সেইখানে অ্যাকচুয়ালি আমার সাথে আলাপ হয়েছিল সৌম্যদীপ আর ঐশী, যাদের চ্যানেল হচ্ছে দীপকি ঐশী। ওরাও আই থিঙ্ক আমারও পরে আই থিঙ্ক লাস্ট 2 to 3 months হলো ওরা ব্লগিং স্টার্ট করেছে। ভিডিও করার মাঝে আরেকজন উঠে বসে পড়েছে আমাদের মাঝখানে, সে ভাবছে কি নিয়ে ভিডিও হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম ওদের সাথে আমাদের আলাপ হয়েছিল মোট কথা ছাদের হাট বলছি ছাদের হাটে, ছাদের হাটে আমাদের আলাপ হয়েছিল সৌম্যদীপ আর ঐশীর সাথে। তো সেই জন্য, তবে ফোন নাম্বার আমাদের কাছে ছিল না, তো যেহেতু রানাদাদের বন্ধু আমরা রানাদাকে অর্ঘ্যই মেসেজ করে। তাছাড়া আমাদের হচ্ছে আমরা ইনভাইট করেছিলাম হচ্ছে সেন্সেশনে পম্পিদির সাথে আমাদের আলাপ রিসেন্ট নয়, পম্পিদির সাথে আমাদের আলাপ হয়েছে ফার্স্ট ওদের দুর্গাপুজোটা কোথায়, বেগুর না ডিএলএফ গ্রাউন্ডে, বেগুরের যে দুর্গাপুজোটা ওদের ওখানে মানে ওদের হয় সেটার ওরা মেম্বার, ওদের বাড়ির কাছেই, তো সেইখানে আমাদের ফার্স্ট ওদের সাথে আলাপ হয়। দেন তারপরে কোদাই ক্যানালে যখন গেছিলাম অরিন্দম দার সাথে ওর মেসেজে কথা হয়, সেখান থেকে আরেকবার দেখা হয়, তারপরে তো আমরা বাড়িতেই গেছিলাম। তো ব্যাপারটা কিন্তু এখন যাদের কথা বললাম এরা এখন কেউই আমরা শুধুমাত্র ইউটিউব চ্যানেল বা সাবস্ক্রাইবার এই হিসাবে কিন্তু ব্যাপারটা নেই, প্রত্যেকেই এখন আমরা বন্ধু হয়ে গেছি। আর ময়ূরাক্ষীদি আর রাহুলদার কথা যদি বলি, ময়ূরাক্ষীদি রাহুলদার চ্যানেল হচ্ছে ব্যানার্জিজ অন দ্য গো। তো ওদেরকে অ্যাকচুয়ালি ফার্স্টে আমি ময়ূরাক্ষীদি রাহুলদাকে বলার কথা, অর্ঘ্য আমাকে ইনফ্যাক্ট অনেকবার বলেছে, আবারও অর্ঘ্যর কথাই আমি বলছি, অর্ঘ্য ইনফ্যাক্ট প্রত্যেকের কথাই বলেছে। ময়ূরাক্ষীদির কথাটা আমি প্রথমে একটু ভেবেছিলাম, কারণ যারা ব্যানার্জিজ অন দ্য গো দেখো তারা সবাই জানো কি ও লাইক শি ইজ প্রেগনেন্ট, তো এইরকম অবস্থায় আসবে কি আসবে না, এবং ওদের বাড়ি তখন অনেকটা দূরে ছিল, আই থিঙ্ক হোয়াইট ফিল্ডেরও ওদিকে হুডির কাছে থাকে। তো আমি ওইটাই ভেবেছিলাম এতটা দূর, মেইনলি ব্যাপারটা হচ্ছে কিন্তু দূরত্ব, এতটা দূর আসবে কিনা আমি এগুলো ভেবেছিলাম। কিন্তু তারপরে যখন ময়ূরাক্ষীদিকে দেখি, ময়ূরাক্ষী আর রাহুলদাকে দেখি ওরা রানাদার বাড়িতে এসেছিল, তো তখন আমি আর কিছু না ভেবেচিন্তে, তাও 2 দিন ভেবেছি যে হঠাৎ করে বলবো কি ভাববে এরকম, তারপরে না ভেবেচিন্তে ডিরেক্টলি বলেই দিই কি রানাদার বন্ধু যখন কিছু মনে করবে না এরকম একটা ভাবে সাহস করে আমি লিখেই দিই। আগে তাও রানাদাকে মেসেজ করি কি রানাদা তুমি ওদেরকে নিয়ে আসবে, দেন ময়ূরাক্ষীদিকে আমি আচ্ছা এর আগে বলে রাখি ময়ূরাক্ষীদির সাথেও আমার কিন্তু মেসেজে অলরেডি এর আগেও চ্যাট হয়েছে, এরকম নয় কি সেদিনই ফার্স্ট টাইম কার্ড পাঠিয়েছি, তার আগেও 1-2 বার আমার সাথে চ্যাট হয়েছে। তো যাই হোক, মোট কথা আমি এটাই বলতে চাইলাম কি বলার চেষ্টা করছি এতক্ষণ ধরে কি আমি বা আমরা আমাদের বার্থডে পার্টিতে যে কয়জনকে ডেকেছি ইউটিউবার্স মিট হিসাবে কিন্তু আমি তাদেরকে ডাকিনি, কোইন্সিডেন্টলি ওটা একটা ইউটিউবার্স মিট হয়ে গেছে। আর সবাই আমার ফ্রেন্ড, সবার সাথে অনেক বলতে 2 জন নতুন মানুষ, যেমন ব্যানার্জিজ অন দ্য গো অ্যান্ড দীপকি ঐশী, ওদের সাথে আমাদের নতুন বন্ধুত্ব শুরু হলো। ডেফিনেটলি নেক্সট অনুষ্ঠানে রানাদাদের মতো ওরাও ইনভাইটেড থাকবে। আর বাকি ইউটিউবার্সদের কথা যদি বলি, বাকি তো প্রচুর ইউটিউবার্স আছে, কোনোদিনও যদি সেই রকম সৌভাগ্য আমাদের হয় কি আমরা ইউটিউবার্স মিট করতে পারি, কারণ আমি তো ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে আমার সত্যি বলতে সবাইকে নিয়ে করাটা একটু মুশকিল, তো সেক্ষেত্রে আরও অনেক জায়গাটা মেইন ফ্যাক্টর নয়। তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো আরও যারা আছে তাদের সবাইকে ইনভাইট করার, তাদের সবাইকে একসাথে নিয়ে জমিয়ে আড্ডা দেওয়ার, তাহলেই তো মানে এই ইউটিউবার্স মিটের মাধ্যমে আর কিছু হোক না হোক নতুন বন্ধু পেলাম, রাইট, অনেকগুলো। তো আরো অনেক বাঙালিকে যদি আমরা চিনতে পারি তার থেকে ভালো, মানে সেটা যদি আমি করতে পারি কোনোদিনও, আমার থেকে খুশি বোধহয় আর কেউ হবে না, মানে আমাদের থেকে। ও কিন্তু সত্যি কথা অনেকবার করে আমাকে সৌমালিদির কথা বলেছে, অনেকবার করে, বাট আমি ওই যে বললাম আমি মানে
সত্যি কথা বলতে নতুন মানুষের সাথে আমি না গিয়ে চট করে আলাপ করার সময় আমি একটু ভাবি যে বলবো কি ভাববে, আমার ফার্স্টে এটাই মাথায় আসে। ও যেমন চেনাশোনার দরকার, চট করে রাস্তায় কাউকে দেখলো গিয়ে কথা বলে নিল। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা ডেফিনেটলি হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ইভেন কালকে আমি কমেন্টেও লিখেছি রানাদা প্রিয়াঙ্কাদির ব্লগে, আর তাছাড়া রানাদা প্রিয়াঙ্কাদিকে আমি ফোন করেও আমাদের একটা গ্রুপ হয়েছে, আমাদের এই ইউটিউবার্স মিটটা ছোটোখাটো 5 জন ইউটিউবারদের মিট হওয়ার পরে আমরা একটা গ্রুপ বানিয়েছি। সেখানে ডেফিনেটলি সেইটাতেই হোক বা আরও একটা আলাদা এক্সট্রা গ্রুপ করেও, যেখানে সমস্ত ব্যাঙ্গালোরের ইউটিউবার্সদেরকে আমি অ্যাসেম্বল মানে জয়েন করানো, তাদের নাম্বার যার যে পরিচিতি হোক, সবাই আমার এইটুকুই পরিচিতির সীমা ছিল, আমি তাদেরকে বলেছি। আর যাদের যা হোক সেভাবে আমরা ডেফিনেটলি সবার সাথে আলাপ করবো এবং দেন চেষ্টা করবো ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব সবার সুযোগ সুবিধা মতো একটা জায়গায় আমরা সবাই মিলে একসাথে বসে জমিয়ে আড্ডা দেব, জমিয়ে বন্ধুত্ব হবে সবার সাথে, প্লাস সবচেয়ে বড় কথা আমরা ব্লগিং করবো চুটিয়ে। এইটাই হচ্ছে মোদ্দা কথা। তা আশা করি আমি ব্যাপারটা আমার ব্লগের মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারলাম। যদি আমার ব্লগটা কেউ দেখে থাকো, যাদের মনে এরকম কোয়েশ্চেন্স আছে বা আমারও যারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি আশা করি তাদের উত্তরটা দিতে পারলাম। আর কেউ যদি ডেফিনেটলি এরকম ইউটিউবার্স মিট করতে চাও, যারা আমি কিন্তু এটা বলছি অনলি ফর ব্যাঙ্গালোর বাঙালি ইউটিউবার, যদি করতে চাও তাহলে ডেফিনেটলি কেউ যদি আছো এরকম কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। ইভেন বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর বা ব্যানার্জিজ অন দ্য গো বা দীপকি ঐশী বা সেন্সেশন, ডেফিনেটলি সমস্ত কটার ব্লগেরই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। তো আমরা প্রত্যেকেই গ্রুপটার অ্যাডমিন থাকবো, তো আমরা চেষ্টা করবো বাকিদেরকেও ওই গ্রুপটাতে অ্যাসেম্বল করা, মানে জয়েন করানো। 5:30 বাজে, হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আমি, অর্ঘ্য আর শিখি। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমার সিম নিতে যাচ্ছি একটা, সেটা অর্ঘ্যর অফিস থেকে কিছু কি ইস্যু করবে অর্ঘ্যই বলিস, বলো কর্পোরেট কানেকশন সবার ফ্যামিলির জন্য, ওই কর্পোরেট কানেকশন ইস্যু করবে ফ্যামিলির জন্য। তো সেইটা কিসের? ভোডাফোনে তো টাওয়ারই পাওয়া যায় না আমাদের ফ্ল্যাটে, টাওয়ার পাওয়া যায় না, তাও নিতে হবে। যাই হোক, তো সেটা নিতে দুপুরেই যাওয়ার কথা ছিল, বাট এত রোদ যত পারি ওই রোদের টাইমটাকে বেরোনোটাকে অ্যাভয়েড করি। তো সেই জন্য এখন বিকেল হয়ে গেছে, এই সময় বেরোচ্ছি। হলো সিম নেওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেল। এখন যাব হচ্ছে ন্যাচারালস আইসক্রিমের দোকানে। 2 দিন আগে, মানে মার যেদিনকে জন্মদিন ছিল, 2 এপ্রিল, ইনফ্যাক্ট 3 দিন অলমোস্ট হয়ে গেল। তো সেখান থেকে আইসক্রিম খেয়ে আমরা 2টো টাব পার্সেল করেছিলাম, বাট সেটা ভিডিও করতে গিয়ে হোক বা কথা বলতে গিয়ে হোক, দুজনেই আমরা ভুলে রেখে চলে এসেছি। এবং সেটা মনে পড়েছে পরশুদিন রাত্রিবেলা আইসক্রিম খাওয়ার সময়। গতকাল অর্ঘ্য গেছিলো ওখানে, বাট ওদের সকালে আর রাত্রে ম্যানেজার আলাদা, তো সে কোনোভাবে হেল্প করতে পারেনি, তো বলেছিল বিকালে আসছে। গতকাল যত অর্ঘ্যর অফিস ছিল সেটা পসিবল হয়নি, সেই জন্য আজকে নিউবেল রোডে যখন এসেছি তো ওই কাজটা মিটিয়ে তারপরে বাড়ি যাবে। ওরা এখানে কথা বলছে, তার ফাঁকে একটা ওয়াটারমেলন নিলাম, আজকে কোনে ট্রাই করছি। বললো যে ওরা এখন ইনভেস্টিগেশন করবে, আসলে যে ম্যানেজারটা ছিল লিভে আছে, and he's a new hire. আচ্ছা, সো আর ওরাও বক্স সব ট্যালি করে রেখেছে, ওদের সব কিছুই মিলছে। তো ওই 2টো বক্স গেল কোথায়? অন্য কেউ নিয়ে নিয়েছে তার মানে। ওটাই ও দেখছে, ওরা সিসিটিভি জন্য দেখবে। অ্যান্ড বাই মানডে আমি বললাম যে আবার আমাকে আসতে হবে, বলে ডোন্ট ওয়ারি, উইল ডান সো ইট টু ইউ। তোমার বাড়িতে পৌঁছে যাবে, তোমাকে আসতে হবে না। জাস্ট পৌঁছালাম ফ্ল্যাটে, এত ঘুম পাচ্ছে কি বলবো, চোখ বুজে আসছে। 8:10 মতো বাজে। ভেবেছিলাম বাড়িতে এসে স্কুবি আর পালুকে নিয়ে বেরোবো। স্কুবির অ্যাকচুয়ালি সারা গায়ে সকালে যে লোমটা কাটলাম তারপর থেকেই লক্ষ্য করছি, প্রথমে ভেবেছিলাম বোধহয় আমার কাটতে গিয়ে রেজারে 1-2 জায়গায় কেটে গেছে, বাট
সারাটা গায়ে ওর র্যাশ বেরোলে, ঘামাচি বেরোলে যেরকম হয় ঠিক এরকম লাল দাগড়া দাগড়া হয়ে আছে। আর ওটাই ও মনে হয় কয়েকদিন ধরে চুলকাচ্ছে, কারণ টিক্স সেরকম ওর গায়ে আমি পাইনি। আর পালুরও কানটায় যে সমস্যাটা আছে বলেছে। হেলমেটটা পরেই আছো? হেলমেট ঘরের তলা হেলমেট আর ছাতা নিলে বলে বুঝতে হবে। হেলমেট যতক্ষণ বাইরে মাথার উপর তো ভেঙে পড়বে নাকি? যাই হোক, দাঁড়াও, তোমাদের কথা আমি এটা বলবো ভুলে যাই। তো যেটা বলছিলাম, পালুর আরেকটা কানে হচ্ছে তোমার ওই লাল লাল মতো, ওরই র্যাশ, নখ দিয়ে চুলকে চুলকে ঘায়ের মতো করে নিচে, সেইটা ঠিক হচ্ছে না। অনেক ওষুধ দিয়েছি, তাও ঠিক হচ্ছে না। তো ভেবেছিলাম কালকে এমনিতেও আমাদের যাওয়ার আছে, ওরিওর ওই রক্ত নিয়ে ওর যে সিরামটা তৈরি করবে, সিরাম দিয়ে ওষুধটা তৈরি করবে, সেটার জন্য। কিন্তু ভেবেছিলাম আজকে গিয়ে একবার হচ্ছে তোমার পালুকে আর স্কুবিকে দেখিয়ে আনবো। অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম, বাট 8:30 অবধি ডক্টর বসবে, মানে 24/7 যদিও বা খোলা থাকে হসপিটালটা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যে ডক্টরকে দেখাবো, ডক্টর রানীরূপ, উনি 6:30 থেকে 8:30 অবধি সন্ধ্যাবেলা বসেন। তো বাড়ি পৌঁছাতেই এত লেট হয়ে গেল, এত এক্সেসিভ ট্রাফিক রাস্তায়, মানে কিছু বলার নেই। শুক্রবার সবাই অফিস থেকে ফিরছে, প্রচণ্ড ট্রাফিক। এখন নিউ বিএল রোডে যেতে গেলে মানে যেতেই 9:15 বেজে যাবে। যাই হোক, তো ওই জন্য আজকে আর হচ্ছে না। এদিকে ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। ঘরে ঢুকে এখন 1 কাপ চা খেতে হবে। এ দেখো স্কুবির সারা গায়ে, বুঝতে পারছো কিনা জানি না, দেখো লাল লাল র্যাশ বেরিয়েছে এইখানটা। দাঁড়া স্কুবি, দেখাতে দে, এদিকটাতেও দেখো। এটা কিন্তু লোম কাটার পরে হয়েছে, এরকম নয়। কতটা বুঝতে পারছো জানি না স্কুবি। এ দেখো দুষ্টুমি করছে আবার, এখানে দেখো লাল লাল হয়েছে। ঘন্টুলালা নিজের ব্লগস নিয়ে খেলছে, আর একে দেখো এই ব্লগসটা নিয়ে খেলছিল, ওই যে নিয়ে নিল। দিয়ে দিলে ভাইকে? হ্যাঁ, এর আবার রাগ কেন নিয়েছে? দিয়ে দিলি ভাইকে? স্কুবি ওগুলো নাই, দাও। দেখো এর অবস্থা দেখো। কি ভাই নিয়ে নিল তোর খেলনাটা? ভাই নিয়ে নিল? এই যে এটাও নিয়ে মনে হয় এবার দেবে ওকে। দিবি ওটা স্কুবিকে? হ্যাঁ, স্কুবি দাদাকে ওটা দিবি? হ্যাঁ, তোর তো নিয়ে নিচ্ছে। যাচ্ছে ওদিকে যাচ্ছে সে। চাটা খেয়ে এখন আমরা বসেছি সবাই মিলে হচ্ছে চেস খেলতে। চেস খেলার থেকে বলা বাহুল্য চেস খেলা শিখতে। অর্ঘ আমাদের শেখাচ্ছে চেস খেলা। তো এখানে সমস্ত কি সব আমি জানি না, এটাকে কি বলে, মন্ত্রী না রাজা? এগুলো সব সেনা। এখানে সেনা সাজাচ্ছে। এদিকে অর্ঘ, এদিকে আমি। আর শিকি কার পক্ষে? শিকি শিকি মার পক্ষে না বাবার পক্ষে? এই মার পক্ষে না বাবার পক্ষে? বাবার পক্ষে, কারণ জানে বাবা এমনি জিতবে, বাবা খেলতে জানে। আর ঘন্টুকে নিয়ে বসেছিলাম, যে ঘন্টু এসে আমার কোলে বসেছিল। টেবিল আসার সাথে সাথে ঘন্টু চেস বোর্ড কেউ ফেলে দিয়ে নিজেই টেবিলের উপর উঠে বসলো। তো সেই জন্য আপাতত ঘন্টুকে দেওয়া হয়েছে হনির কোলে। ঘন্টু আর হনি হচ্ছে আমাদের খেলার দর্শক। এখানে আপাতত সাজানো চলছে সব গুটি। আমাদেরকে বলো কোনটা কি গুটি? সাজাবো কি করে আমি জানি না। এটা ঘোড়া, আর এইটা এই যে নাইট ল্যাম্পের, এটা কি বোট? আসো রাজা। হ্যাঁ তুমি বসো, না রাজাকে বসতে হয়। বাসি বাবু বাসু, এইবার ঘাটবি, এইবার ঘাটবি। হ্যাঁ অনেক খেলনা আছে। হ্যাঁ দেখি ও কোনটা ধরে, দেখি দাও কোনটা ধরে। আরে হাতি না, ওটা নৌকা না, নৌকা। আরে দাঁড়ান, ওকে দে, দেখি আনন্দ করছে ও, অত কি আছে। এবার দাঁড়াও, এবার হচ্ছে এটা হচ্ছে, আমি আবার ভুলে গেলাম, এটা হচ্ছে মন্ত্রী, এটা হচ্ছে হাতি। এবার আমি তোমার হাতিকে কোনাকুনি খেলতে পারি, কিন্তু তোমার মন্ত্রী তাহলে আমাকে খাবে, তাই তো? হ্যাঁ, তাহলে ও আমি তো কোনাকুনি আর পাশাপাশি মনে হচ্ছে সব ঘুরিয়ে যাচ্ছে। 2.5 চাল 1 চাল। দাঁড়াও
এবার ও তুই দাঁড়া। চেস খেলে এখন ফাইনালি আমরা বেরোচ্ছি। এখন বাজে প্রায় 10:15 মতো। প্রথমে ভেবেছিলাম মানে চেস খেলতে খেলতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, ভেবেছিলাম কি বাড়িতেই কিছু বানিয়ে খেয়ে নেবো। তারপরে অর্ঘকে বললাম কি চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, ডিনারটা অ্যাটলিস্ট বাইরে থেকে করে আসি। তো সেই জন্যই যাওয়া, সবাই মিলেই বেরোচ্ছি বা 2 হুইলারে যাবো। দূরে কোথাও না, মোস্টলি আমি যাই না কোথায় যাবে। মোস্টলি আমি যত অর্ঘকে বলেছিলাম সামনে যে জায়গা আছে আমরা নর্মালি অনেক সময় খেতে যাই, সেখানেই যাই না দূরে কোথাও যাবে কিনা। তো এই আর কি, ভালো লাগলো বেশ। অনেক দিন পরে চেস আমি খেলতে জানতাম না, শিখলাম অর্ঘর কাছে। একটু অনেক রকম মানে ক্যালকুলেশনগুলো আমার একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো, ধীরে ধীরে খেলতে খেলতে ডেফিনেটলি শিখে যাব। আজকে রাত্রে তবে ইচ্ছা আছে ইউটিউবে ভালো করে সার্চ করার কি চেস কীভাবে খেলে। তো শিখে যাও তুমি, আমি আসছি। তো এই আর কি, তবে ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো যেটা মানে মনে পড়ে না বিয়ে হওয়ার পর থেকে আজ অব্দি কোনোদিনও আমরা সবাই মিলে একসাথে বসে কখনো এরকমভাবে খেলেছি। শিখি হওয়ার পরেও ইনফ্যাক্ট কখনোই মনে পড়ে না, লুডো হোক বা কিছুই হোক আমরা সবাই মিলে এরকম একসাথে বসে খেলেছি। তো বলতে পারো প্রায় 8 বছরের ওপর। 8 বছরের মধ্যেই ফার্স্ট টাইম এরকম আমরা একসাথে বসে কোনো খেলা খেললাম। আমি অর্ঘ, তার সাথে শিখি, সবাই মিলে মজা করলাম কিছুক্ষণ। এইটা সবচেয়ে ভালো লাগলো। কিছু খেলতে পারি না পারি যেটাই হোক ভালো লাগলো। যাই হোক চলো, আস্তে আস্তে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এরা তো রেডি ছিলই, আর পালুদের খাবারটা করে রেখে গেলাম, দেরি হয়ে যাচ্ছে বলে এসে খেতে দেবো। অলরেডি সে চিৎকার শুরু করেছে। আর এনাকে দেখো, এনাকে দেখো। ঘন্টু, কাকে দেখছো নিচ দিয়ে? পাপা আছেনি তো? ও দিদি ভাই নিচে গেছে। শিখি এই যে এখানে, কোথায়? ওই যে হাত দেখা যাচ্ছে, এই যে। চলো নিচে চলো। ফার্স্ট ফ্লোর মোটামুটি ফুল, মোটামুটি কি পুরোই ফুল। সেকেন্ড ফ্লোরে আমাদের জায়গা দিয়েছে। টেবিল নাম্বার কত এটা? 50 নম্বর টেবিল। কতটা শুনতে পাচ্ছি জানি না, প্রচণ্ড ভিড়। লিটারেলি চিৎকার করে মানে জোরে কথা বলছি। যাই হোক, এসি রেস্টুরেন্ট নয়, বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর এই যে আমাদের ঘন্টুলালা কিছুতেই আমার কাছে থাকবে না। অর্ঘ আমার কাছে দিয়ে ভেতরে এসছে সিট বুক করতে। 5 মিনিট যে সময়, ওইটুকু সময় ও সে দাঁড়াবে না, তার পাপাকেই চায়। দিনে দিনে পাপা চান্টি হচ্ছে। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। দেখো ওই 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 জায়গার টেবিলগুলো পেলে ভালো, বাট ওগুলো অ্যাকচুয়ালি কাপেলদের জন্য। তো আমরা এখানেই বসেছি। আর শিকু দুষ্টুমি করেই যাচ্ছে, ভাবছে এখানে কার সাথে দুষ্টুমি করবে, সঙ্গী খুঁজে পাচ্ছে না আসলে। ওখানে বসতে দেবে না, ও আসলে ওই দিকের টেবিলগুলোতে বসবে ভাবছে, ওটা তো বসতে দেবে না। ওখানে দাদা দিদিরা বসে, তুই আর তোর ভাই বড় হয়ে আসিস, বস। আমাদের ফার্স্ট খাবার চলে এসেছে, গার্লিক ব্রেড, আর তার সাথে এটা কি পাস্তা বললো? আলফ্রেডো পাস্তা, মোট কথা হোয়াইট সস পাস্তা। ও খাবে ও? ভেজ, নো নন ভেজ, অনলি ভেজ। বন্ধু পাস্তা ভালো ভালো। বাবা কত চামচ করে খাচ্ছ? ওরে বাবা, ভাও বসেছে দেখো, বসেছে দেখো কি সুন্দর করে। এই আমাদের নেক্সট আইটেম বাটার চিকেন উইথ রাইস বোল, মানে রাইস বোল উইথ বাটার চিকেন। আর এখানে আছে চিকেন উইংস। এখানে আমাদের নেক্সট কন্টিনেন্টাল ফুড চলে এসেছে। এটা হচ্ছে তোমার গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস, তার সাথে রাইস দিয়েছে, স্ম্যাশড পটেটো, বয়েলড সটে ভেজিস অ্যান্ড গার্লিক ব্রেড। এখানে রয়েছে হচ্ছে চিজ বার্গার, পটেটো চিপস, আর এখানে রয়েছে ভেজ পিজা, স্পাইসি ওভারলোড পিজা। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি সবার কমপ্লিট, শুধু শিকি আর হনি লাস্ট খাচ্ছে একটু। তো যাই হোক, ওই জন্যই ওয়েট করছি। আর ভাবলাম সেই ফাঁকে এই ট্রাফেলস রেস্টুরেন্টের একটা ঘটনা শেয়ার করি তোমাদের সাথে। যখন প্রথমবার এই ট্রাফেলসে এসেছিলাম, তখন আমি ব্যাঙ্গালোরে বিয়ে হয়ে নতুন এসেছি, এবং ব্যাঙ্গালোর শহরটাও আমার কাছে তখন খুব নতুন, যদিও অর্ঘ অনেক দিন ধরেই রয়েছে। তো আমি যেহেতু নৈহাটির মেয়ে, নৈহাটিতে সত্যি কথা বলতে ছোট থেকে সবসময় পড়াশোনা, মা বাবা, বাড়ির গণ্ডির মধ্যেই বড় হয়েছি। খুব একটা বন্ধু বান্ধব বা বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এরকম খুব একটা আমি সেভাবে বড় হইনি। তো
সেই জন্য আমার গণ্ডিটা ছিল খুবই সীমিত। এবার চোখ নাক মানে চোখ কান খুলে যাওয়া যেটাকে বলে, সেই ব্যাপারটা আমার তখনও ছিল না বিয়ে হওয়ার পরেও। তো ফার্স্ট যখন অর্ঘ্যর সাথে খেতে আসি 1 মাস খানিক পরেই বিয়ে এই ট্রাফেলসে, তখন আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম, আমার এখনও মনে আছে। তো এখানে ট্রাফেলসে অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল ফুডটাই মেইন, কন্টিনেন্টাল ফুডটাই পাওয়া যায়। তো তখন কন্টিনেন্টাল ফুড জিনিসটা কি হয় সেটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা কোনো ধারণাই আমার বলতে পারো ছিল না। বলতে আমার ব্যাপারটা নিয়ে একটুকু লজ্জা নেই, সত্যি বলছি, কোনো ব্যাপারটাই ছিল না। জাস্ট একটু আগে অর্ঘ্যর সাথে এটা নিয়ে বসে আমি হাসাহাসি করছিলাম। তো সেই সময় মানে লাইক যখন ফার্স্ট এসেছিলাম ট্রাফেলসে, এসে ফার্স্টে আমার এখনও মনে আছে মেনু কার্ড খুলে, তখন রেস্টুরেন্টে খাওয়া বলতে আমরা জানতাম রেস্টুরেন্টে খাওয়া মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন তন্দুরি, ওই সব, এগ রোল, চাউমিন, এইসবই বাইরের খাবার বলতে জানতাম। কন্টিনেন্টাল ফুড বা পিৎজা খাওয়া বা পাস্তা এই টাইপের খাবার সম্পর্কে কোনো ধ্যান ধারণা আমার কিন্তু ছিল না। তো আমার এখনও মনে আছে যখন এই ট্রাভেলসে ফার্স্ট টাইম এসেছিলাম, সেই প্রথমবার আর এটা দ্বিতীয়বার বলতে পারো। তো সেইবার যখন এসেছিলাম তখনও এসে আমি ফার্স্ট মেনু কার্ড খুলে ফার্স্টেই ওই চাইনিজ ফুড যেগুলো হয় মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তন্দুরি, জুস, এইসব জিনিসপত্রই খুঁজেছিলাম, যেগুলো খুব স্বাভাবিকভাবেই ট্রাভেলসের মেনু কার্ডে ছিল না। তো একটু অবাক হয়েছিলাম যে এগুলো কোন দেশের খাবার বা এগুলো নাম, এই খাবারগুলো অর্ডার করলে কি খাবার আসবে। এবং প্রথমবার সত্যি বলতে অর্ঘ্যও তার আগে কখনো সেরকমভাবে রেস্টুরেন্টে খুব একটা যায়নি। তো অর্ঘ্যরা আমার কাছে সেইবার যে ডিশগুলো আমরা অর্ডার করেছিলাম, আজকে যেমন ডিশগুলো সম্পর্কে অনেকটাই আমরা অবগত, মানে জিনিসগুলো জানি কোনটা কি ডিশ, কোনটা অর্ডার করলে কি, হোয়াইট সস পাস্তা কি, রেড সস, সেই সময় কোনোটাই সম্পর্কেই আইডিয়া ছিল না। তো যাই হোক, একটা মজার ঘটনা, জাস্ট মানে কি ছিলাম। আর সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই শেখে, অভিজ্ঞতা হয় মানুষের সব কিছুই। তো এই আর কি, জাস্ট একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম এই ঘটনাটা ট্রাভেলসে বসেই শেয়ার করি, এটা যদি বাড়িতে গিয়ে করতাম এটার হয়তো মজাটা আর থাকতো না। যাই হোক, চলো, কথা বলতে বলতে মানে তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে হনিরও ওদিকে কমপ্লিট হয়ে গেছে। বেরোবো এখন, অলমোস্ট পুরো রেস্টুরেন্ট ফাঁকা, আমরা আর আরেকটা ফ্যামিলি রয়েছে, বাকি পুরো রেস্টুরেন্ট ফাঁকা, লাইট ফাইটও নিচের দিকে অফ হয়ে গেছে। বাড়ি অবধি আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটাতে যদি আজকে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।